ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের নিশানায় কোন দেশ? উত্তর খুঁজছেন বিশ্ব রাজনীতিকরা। কাতারে ইসরায়েলি হামলার পর ঘুম ভাঙতে শুরু করেছে মুসলিম বিশ্বের। নজিরবিহীন এই ঘটনার পর দ্রুত ঐক্যবদ্ধ হচ্ছে আরব বিশ্ব ও ইসলামী দেশগুলো। নিজ ভূখণ্ড আক্রান্ত হওয়ার পর দোহা আহ্বান করেছে জরুরি আরব ইসলামিক সম্মেলন। দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাতে এবং কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের সংহতি প্রকাশের উদ্দেশ্যেই এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন মুসলিম বিশ্বের নেতারা। এই সম্মেলন থেকে ইসরায়েলের হামলার কঠোর জবাব দেওয়ার বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের নেতারা কাতারে পৌঁছেছেন। মঙ্গলবার দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় 5 হামাস সদস্য ও এক নিরাপত্তা কর্মকর্তা সহ 7 জন নিহত হয়। আন্তর্জাতিক মহল সহ উপসাগরীয় মিত্ররাষ্ট্রগুলো একযোগে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছিল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী সোমবার দোহায় শীর্ষ সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হবে ও রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে খসড়াটি অনুমোদন করা হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, সোমবারের বৈঠকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই খসড়া প্রস্তাবটি পাশ করা হবে। দেশটির সরকারি বার্তা সংস্থা QNA জানায়, সম্মেলনের মাধ্যমে ইসরায়েলি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ সংহতি জানানো হবে। এই বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি অংশগ্রহণ করবেন। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের অংশগ্রহণের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। কাতারের সভাপতিত্বে আয়োজিত এই শীর্ষ সম্মেলনকে শুধু গাজা যুদ্ধ নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আন্তর্জাতিক অঙ্গনে নতুন চাপ তৈরি করবে ইসরায়েলের ওপর। একই সঙ্গে কাতারের কূটনৈতিক ভূমিকা আরও দৃশ্যমান হতে পারে। শান্তির পথে না গিয়ে পুতিন একের পর এক অশান্তি করেই যাচ্ছেন। এবার তাদের ড্রোন রোমানিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশ করেছে। রাশিয়া কি তাহলে আস্তে আস্তে ইউক্রেন যুদ্ধকে ইউরোপ জুড়ে ছাড়িয়ে দেওয়ার পরিকল্পনায় আছে? রাশিয়া যখন ইউক্রেনের উপর ব্যাপক হামলা চালায়, তখন একটি রুশ ড্রোন রোমানিয়ার আকাশ সীমায় ঢুকে পড়ে। এ ঘটনায় রোমানিয়া জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান পাঠিয়ে প্রতিক্রিয়া জানায়। শনিবার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোমানিয়া জানায়, ড্রোনটি শনাক্ত হওয়ার পর তারা 2টি F-16 এবং 2টি ইউরোফাইটার যুদ্ধবিমান মোতায়েন করে। ইউরোফাইটার 2টি জার্মানির নেতৃত্বে পরিচালিত এক যৌথ আকাশ প্রতিরক্ষা মিশনের অংশ। ড্রোনটি রোমানিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের কিলিয়াভেকে গ্রামের কাছে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ঘটনার সময় দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে কিলিয়াভেকে গ্রামের কাছে ড্রোনটি রাডার থেকে হারিয়ে যায় বলে জানানো হয়। একই সময় জনগণকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য সতর্কবার্তা পাঠানো হয়। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইয়নুত মোস্তায়ানু জানান, যুদ্ধবিমানগুলো ড্রোনটিকে গুলি করে প্রায় ভূপাতিত করে ফেলেছিল। তবে শেষ পর্যন্ত ড্রোনটি রোমানিয়ার আকাশ সীমা ছেড়ে ইউক্রেনের দিকে ফিরে যায় বলে ধারণা করা হচ্ছে। সীমান্ত এলাকায় কোনো ধ্বংসাবশেষ আছে কিনা তা খুঁজে দেখতে হেলিকপ্টারে পাঠানো হবে বলেও জানান তিনি। রোমানিয়া ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য রাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে 650 কিলোমিটার সীমান্ত জুড়ে রোমানিয়ার অবস্থান। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এর আগেও একাধিকবার রোমানিয়ার ভূখণ্ডে রুশ ড্রোনের টুকরো পড়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ডেটা অনুযায়ী ড্রোনটি প্রায় 10 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে এবং প্রায় 50 মিনিট ধরে ন্যাটোর আকাশ সীমায় সক্রিয় ছিল। তার অভিযোগ, রাশিয়া ভালোভাবেই জানে তাদের ড্রোন কোথায় যাচ্ছে এবং কতক্ষণ আকাশে থাকতে পারবে। তিনি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে যুদ্ধকে আরও বিস্তৃত করছে। এখন সবচেয়ে জরুরি হলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া, রুশ পণ্যের ওপর শুল্ক আরোপ করা এবং মিত্র দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এই ঘটনায় সুইডেনও উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালবারস্টেনারগার্ড এক্সে লিখেছেন, এটি ন্যাটোর আকাশ সীমার আরেকটি অগ্রহণযোগ্য লঙ্ঘন। রোমানিয়ার পাশে সুইডেন সবসময় রয়েছে এবং প্রয়োজন হলে ন্যাটো জোটের প্রতিরক্ষা কার্যক্রমে সহযোগিতা দিতে প্রস্তুত। পোল্যান্ডের আকাশ সীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের পর দেশটি সেগুলো গুলি করে ভূপাতিত করে। এরপর ন্যাটো ঘোষণা দেয় ইউরোপের পূর্বাঞ্চলে প্রতিরক্ষা জোরদার করা হবে। যদিও রাশিয়া বলে তাদের লক্ষ্য পোল্যান্ড ছিল না, তবে ইতিমধ্যে ফ্রান্স, জার্মানি ও সুইডেন সহ কয়েকটি দেশ পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাশিয়ার ড্রোন পোল্যান্ডে প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। তার মতে, ড্রোনগুলো ইচ্ছাকৃতভাবে ছোড়া হলেও সেগুলো পোল্যান্ডকে লক্ষ্য করে ছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। রুবিও সতর্ক করে বলেন, যদি প্রমাণ পাওয়া যায় যে পোল্যান্ডই ছিল টার্গেট, তবে তা হবে যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলার মতো পদক্ষেপ। তিনি আরও জানান, সব তথ্য সংগ্রহ ও মিত্রদের সঙ্গে পরামর্শের পরে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত, তবে শর্ত হলো ন্যাটোর সব দেশকে একসঙ্গে এর সিদ্ধান্ত নিতে হবে এবং রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করতে হবে। এর আগেও তিনি একাধিকবার নিষেধাজ্ঞার হুমকি দিলেও তা বাস্তবায়ন করেননি। তবে পুতিনের স্বেচ্ছাচারিতার লাগাম টানতে এবার তিনি বদ্ধপরিকর। ইউক্রেন যুদ্ধকে ইউরোপ জুড়ে ছড়িয়ে দেওয়ার আগেই পুতিনের লাগাম টানা যাবে তো? চার্লি কার্কের হত্যা তদন্তে ভুল, আর সেই ভুল থেকে জন্ম নিল নতুন বিতর্ক। এখন কংগ্রেসের শুনানির মুখে পড়তে যাচ্ছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল। তদন্তে গাফিলতি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর রাজনৈতিক চাপ সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন প্রশ্ন একটাই, এফবিআইকে কি নেতৃত্ব দিতে পারবেন কাশ প্যাটেল? এফবিআই প্রথমে জানায় হত্যার সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পরে ঘোষণাটি ভুল প্রমাণিত হয়। তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। সমালোচকরা বলেন এটি ছিল অপেশাদার ভুল, যা সংস্থার বিশ্বাসযোগ্যতাকে নাড়িয়ে দিয়েছে। আগস্টে 3 জন উচ্চপদস্থ কর্মকর্তা হঠাৎ বরখাস্ত হলে তারা অভিযোগ করেন এটি ছিল ট্রাম্প প্রশাসনের প্রতিশোধমূলক পদক্ষেপ। একই সঙ্গে প্যাটেল অবৈধ অভিবাসন ও অপরাধ মোকাবিলায় জোর দেন। তবে এই পদক্ষেপ অভ্যন্তরীণ অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল চার্লি কার্ক হত্যাকাণ্ড তদন্তে প্রাথমিক ভুলসহ অপরাধী গ্রেপ্তারের গোপন তথ্য ভুল বুঝিয়ে দেওয়ার ঘটনায় প্যাটেলের বিরুদ্ধে সমালোচনার তীব্র ঝড় উঠেছে এবং এখন তিনি সিনেট ও জুডিশিয়ারি কমিটির সামনে জবাব দিতে যাচ্ছেন। এই হত্যাকাণ্ডের তদন্তে প্যাটেলের অপেশাদার এবং ত্রুটিপূর্ণ দায়িত্ব পালনের কারণে মার্কিন এই সংস্থাটির অভ্যন্তরে রাজনৈতিক দূরত্ব ও অস্থিরতা আরও প্রকট হয়েছে। এফবিআইকে স্থিতিশীল করতে পারছে কিনা তা নিয়ে বেড়েছে সন্দেহ ও উদ্বেগ। ম্যানহাটন ইনস্টিটিউটের কনজারভেটিভ ফেলো ক্রিস্টোফার এফ রুফো মন্তব্য করেছেন, রিপাবলিকানদের প্যাটেলের নেতৃত্বের মূল্যায়ন করা দরকার। কনজারভেটিভ কমেন্টেটর এরিক এরিকসনও এফবিআই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছেন। মার্কিন পত্রিকা দ্য গার্ডিয়ান জানায়, ডানপন্থী গোষ্ঠীগুলো প্যাটেলের অতি সরল প্রতিক্রিয়ার জন্য তাকে নিয়ে ঠাট্টা করছে। এফবিআই অনুসন্ধানের সময় প্যাটেল ভুল করে সোশ্যাল মিডিয়ায় নিহতের সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের কথা হয়েছে বলে জানালেও পরে তা মিথ্যা প্রমাণিত হয়।
সাবেক FBI কর্মকর্তাদের মতে সিনেটের সন্দেহ এবং প্রশ্নের মাঝে প্যাটেলের এই চূড়ান্ত শুনানি খুবই গুরুত্বপূর্ণ। FBI ও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই ঘটনাটি গভীর প্রভাব ফেলবে এবং আগামী দিনে এই সংকট সংস্থার নীতিমালা ও বিন্যাসে পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞরা জানান কাশ প্যাটেলের জন্য এই শুনানি শুধু একটি হত্যার তদন্ত নয়, বরং নেতৃত্বের পরীক্ষাও। রিপাবলিকান ও কংগ্রেসের মধ্যে বিভক্তি থাকায় চাপ আরও বাড়ছে। শুনানিতে তার প্রতিটি উত্তরের উপর নির্ভর করছে FBI-এর ভবিষ্যৎ। নেপালে সরকার বিরোধী আন্দোলনের সহিংসতার মধ্যে একদল তরুণ নিজ উদ্যোগে অনলাইনে দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করেছে। প্রচলিত রাজনীতির উপর আস্থা হারিয়ে তারা গেমিং অ্যাপ ডিসকর্ড ব্যবহার করে এমন নজিরবিহীন এক সিদ্ধান্ত নেয়। বিক্ষোভের নেতৃত্বে থাকা হামি নেপাল নামে জেনজির একটি সংগঠন ডিসকর্ডের দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম নামে একটি চ্যানেল খোলে। সেখানে 10,000-এর বেশি মানুষ সরাসরি আলোচনায় অংশ নেয়, আরো কয়েক হাজার তা ইউটিউবে লাইভ দেখে। তারা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করে। শুক্রবার তিনি শপথ নেন। তরুণদের ভাষায় তিনি ছিলেন নিরপেক্ষ, অভিজ্ঞ ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। 2008 সালের রাষ্ট্রযন্ত্র বিলুপ্তির পর নেপালে 14 বার সরকার পরিবর্তন হয়েছে। প্রতিবারই ক্ষমতায় এসেছে একই 3টি প্রধান রাজনৈতিক দল। তরুণদের বিশ্বাস দীর্ঘদিনের এই দলীয় দখলদারিত্ব, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ব্যর্থ নেতৃত্বকে স্বাভাবিক নিয়মে পরিণত করেছে, যার ফলে দেশের প্রকৃত সমস্যাগুলোর কোনো কার্যকর সমাধান হয়নি। সম্প্রতি ডিসকর্ড সহ জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করায় তরুণদের ক্ষোভ চরমে ওঠে। এরপর শুরু হয় আন্দোলন, যেখানে সরকারি ভবনে আগুন দেওয়া হয়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এই অবস্থায় তরুণরা সিদ্ধান্ত নেয় নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী তারাই ঠিক করবে। আলোচনায় অংশ নেওয়া 25 বছর বয়সী রেজিনা বোসনেট বলেন, আমরা অনেক কিছুই জানতাম না, কিন্তু সবাই মিলে শিখেছি, প্রশ্ন করেছি, সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী পদ প্রার্থীদের মধ্যে ছিলেন একজন সামাজিক কর্মী এবং পূর্ব শহর ধারানের মেয়র হরকা সাম্পাং, উদ্বোধনী কেন্দ্রের প্রতিষ্ঠাতা মহাবীর পুন, তরুণ রাজনীতিক সাগর ঢকাল, ইউটিউবার রাষ্ট্র বিমোচন তিমাল সিনহা এবং সুশীলা কার্কি। তাদের মধ্যে কার্কির বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে অগ্রগণ্য ভূমিকা তাকে এগিয়ে রাখে। শপথের পর কার্কি বলেন, আমি নিজে এই দায়িত্ব চাইনি। শহরের অলিগলি থেকে আমার নাম উঠে এসেছে। আমরা 6 মাসের বেশি কোনোভাবে ক্ষমতায় থাকব না। নেপালের বিক্ষোভকারীরা তাদের আন্দোলনের জন্য ডিসকর্ড কিভাবে ব্যবহার করতে হয় তা পুরোপুরি জানত। এই অ্যাপের সার্ভারগুলোতে বিভিন্ন ঘোষণা, ফ্যাক্ট চেক, মাঠের আপডেট, সংবাদ, প্রশ্ন, জরুরি সেবা এবং সাধারণ আলোচনার জন্য পৃথক চ্যানেল রয়েছে। এর ফলে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করা অনেক সহজ হয়। সাংবাদিক প্রণয় রানা বলেন, ডিসকর্ড এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণরা ভয় ছাড়া মত দিতে পারে, তবে ভুল তথ্য ও ভুয়া অ্যাকাউন্ট দিয়ে মতামত প্রবাহিত করার ঝুঁকিও আছে। অনেকে কাঠমান্ডুর মেয়র ও র্যাপার বালেন শাহকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন, যদিও শাহ পরবর্তীকে কার্কিকে সামাজিক মাধ্যমে সমর্থন জানান। দুর্নীতি বিরোধী কর্মী পদ্মিনী প্রধানাং বলেন, এই তরুণরা সঠিক নেতৃত্ব চায়, কারণ তারা এখনো প্রকৃত গণতন্ত্র দেখেনি। আন্দোলনের শুরুটা ছিল শান্তিপূর্ণ ও উদ্দীপনা মুখর, কিন্তু পরে সহিংসতা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর মধ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সরকার গঠনের উদ্যোগ শুরু হওয়ার জটিলতা আরও বেড়ে গেছে। এই নিয়োগ শুধু নেপালের ইতিহাসে প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে সামনে নিয়ে আসেনি, বরং এর মাধ্যমে জেনজি প্রজন্মের এক ব্যতিক্রমী ধর্মী রাজনৈতিক অংশগ্রহণের নজিরও স্থাপন হয়েছে। যেখানে আগের প্রজন্মের অনেকে অনলাইন প্ল্যাটফর্ম ডিসকর্ডের সঙ্গে তেমন পরিচিত নন, সেখানে তরুণদের জন্য এটি ছিল স্বাভাবিক ও আরামদায়ক এক মাধ্যম যেখানে তারা মত প্রকাশ, আলোচনা এবং নেতৃত্ব নির্বাচনে সরাসরি অংশ নিতে পেরেছে।
পারমাণবিক স্থাপনায় যে কোনো ধরনের হামলা নিষিদ্ধের দাবি জানিয়েছে ইরান। সাথে সাথেই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে ইরান সন্দেহ করছে আবারও কি তাদের পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার শুরু হওয়া IAEA এর 69তম সাধারণ সম্মেলনে ইরানের শীর্ষ পারমাণবিক কর্মকর্তারা এ প্রস্তাব উপস্থাপন করেন। তাদের দাবি, এই প্রস্তাব শুধুমাত্র ইরানের জন্য নয়, বরং বিশ্বজুড়ে পারমাণবিক স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার জন্যও জরুরি। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেছে, ভবিষ্যতে যে কোনো পরমাণু স্থাপনায় হামলাকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা উচিত। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি অভিযোগ তুলেছেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা দ্বৈত মানদণ্ডে কাজ করছে। ইউক্রেনের জাপোরিজা বিদ্যুৎ কেন্দ্রে হামলার নিন্দা করা হলেও ইরানের ওপর হামলার ঘটনায় সংস্থা নীরব থেকেছে। ইরানের উপপরমাণু প্রধান বেহরুজ কামালভান্ডি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে সদস্য দেশগুলোকে চাপ দিচ্ছে এবং সহায়তা বন্ধের হুমকিও দিয়েছে। তবে তিনি মনে করিয়ে দেন, 1981 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 487 নম্বর প্রস্তাব সহ অতীতের আনীত প্রস্তাবনাগুলোতে স্পষ্টভাবে পরমাণু স্থাপনা সুরক্ষার কথা বলা হয়েছিল। তার আগে 2018 সালে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি ভাঙার পর পশ্চিমা সমর্থনে IAEA ইরানের বিরুদ্ধে 4টি নিন্দা প্রস্তাব পাশ করেছে। অথচ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ কখনো মেলেনি। সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর তেহরান অভিযোগ করেছে, IAEA নিরাপত্তা সংঘাত আরও বাড়াচ্ছে। বিশ্বব্যাপী শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারের স্বার্থে ইরান এই প্রস্তাব নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা চাপ এবং সদস্য দেশগুলোর বিভক্ত অবস্থান প্রস্তাবটির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুললেও আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোয় এর প্রভাব দীর্ঘস্থায়ী পারে। সাগরতলে থাকা গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবলের নিরাপত্তা নিয়ে শঙ্কায় কড়া পাহারায় তাইওয়ান। চীনের অভিনব গ্রে জোন যুদ্ধ কৌশলে হুমকিতে দেশটির ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা। সমুদ্রতলের কেবল তাইওয়ানের অভ্যন্তরীণ ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র। চীন সাইবার হামলা চালালে দেশটির ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। কড়া টহল জোরদারের পাশাপাশি তাইওয়ানের দাবি, চীন নিয়ন্ত্রিত নৌযানগুলো কেবল কেটে যোগাযোগ বিঘ্নিত করার চেষ্টা করছে, যা দেশটির ইন্টারনেট ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। কোস্টগার্ড ক্যাপ্টেন জুয়ান চুংচিং 100 টনের একটি টহল জাহাজ নিয়ে নিয়মিত TP3 কেবলের আশপাশ নজর দিচ্ছেন। TP3 হবে তাইপে বহির্ভূত ও বৈশ্বিক ইন্টারনেট সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট। জানা যায়, বছরের শুরুতে একই কেবল ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অভিযোগ উঠেছে চীন সংশ্লিষ্ট একটি জাহাজ সেই ঘটনার সঙ্গে জড়িত। তখন কোস্টগার্ড হং তাই 58 নামে একটি জাহাজও আটক করা হয়েছিল। তাইওয়ান দাবি করেছে, চলতি বছরের সাগরতলে অন্তত 2টি নাশকতার ঘটনা ঘটেছে বলে তাদের সন্দেহ রয়েছে। এ কারণে রাডার স্টেশন ও টহল জাহাজ দিয়ে নিয়মিতভাবে সন্দেহজনক নৌযান শনাক্ত করা হচ্ছে। প্রথমে সতর্কবার্তা পাঠানো হয় আর প্রয়োজনে জাহাজকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে চীনের মোট 96টি জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে তাইওয়ান। এছাড়া আরও প্রায় 400 জাহাজ নজরদারির আওতায় রয়েছে, যা যে কোনো সময় যুদ্ধ জাহাজে রূপান্তরিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাইওয়ানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপমহাসচিব লিন ফেই ফান জানান, ভৌগোলিকভাবে চীনের খুব কাছাকাছি হওয়ায় তাইওয়ান সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে বেইজিং অভিযোগ অস্বীকার করলেও দাবি করছে তাইওয়ান অতি অরিঞ্জিত করছে।
TP3 ও অন্যান্য সাবমেরিন কেবল সুরক্ষিত না হলে তাইওয়ানের ইন্টারনেট ও যোগাযোগ অবকাঠামো বারবার হুমকির মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা ধারণা করছেন এই ঝুঁকি শুধু স্থানীয় নয় বরং পুরো আঞ্চলিক নিরাপত্তার জন্যই এক গুরুতর সতর্কবার্তা।